এক্সকিউজ মি, কিছু সমস্যা হয়েছে? না স্যার, সব ঠিক আছে স্যার। আই সি। আমি সিআইডি অফিসার। যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলুন, আই ক্যান হেল্প ইউ। স্যার আপনি আমার সাথে উপরে চলুন। দিস ওয়ে স্যার। উনি সিআইডি অফিসার। স্যার এই প্যাসেঞ্জারের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, আর স্যার ওনারা দুজন হচ্ছেন ডক্টর। কি হয়েছে কি না? স্যার ইনি মারা গেছেন। কি? হ্যাঁ হ্যাঁ স্যার, কি করে? খুব অদ্ভুতভাবে এনার মৃত্যু হয়েছে স্যার। এই দেখুন, আমরা কিছুতেই বুঝতে পারছি না যে এটা কোনো জিনিসের রিয়াকশন না অন্য কিছু। এই লোকটা কি এখানে বিজনেস ক্লাসে একাই যাচ্ছিলেন? না স্যার, উনি তো ইকোনমিক ক্লাসেই ট্রাভেল করছিলেন, কিন্তু বিজনেস ক্লাস খালি ছিল আর ওনার অবস্থাও খুব খারাপ। যাতে অন্যরা প্যানিক না করে তাই ওনাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। আই সি। স্যার এটা কি? স্যার এই কাগজের টুকরোটা ওনার কাছে পাওয়া গেছে। যদি পাইলট প্লেনটাকে নামানোর চেষ্টা করে তো আবার এরকমই হাল হবে। এই লোকটার খুন হয়েছে আর খুনি প্লেনের মধ্যেই রয়েছে। স্যার মৃত লোকটার নাম রাজেশ, আর এই ছোট প্লেনটার পাইলট ছিল। ওই প্লেনটার ব্যাপারে কিছু জানা গেল যার থেকে ওই লোকটা পড়েছিল? হ্যাঁ স্যার, সমুদ্রতে এই প্লেনটার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, আর কোনো লাশ পাওয়া যায়নি। লাশ পাওয়া যায়নি মানে প্লেন খালি ছিল? স্যার তাহলে পাইলটকে প্লেন থেকে ফেললো কে? না পঙ্কজ, প্লেন খালি ছিল না। নিশ্চয়ই প্লেনের মধ্যে অন্য কেউ ছিল যে এই পাইলট রাজেশকে ধাক্কা মেরে প্লেন থেকে ফেলে দিয়েছে, আর প্লেন ক্র্যাশ হওয়ার আগেই ও নিজেই জলে ঝাঁপ দিয়েছে। যখন আপনারা এই পাইলটকে টাকা দিয়েছিলেন, মানে আমি বলছিলাম যে রাজেশ যে পাইলট ছিল এর ব্যবহার কেমন ছিল? ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর কথা বলা, কোনো রকম গন্ডগোল লেগেছিল? অদ্ভুত। না স্যার, আমি তো ওর সঙ্গে দেখা করলাম, ওকে টাকা দিলাম আর রিয়াকে প্রপোজ করার জন্য মেসেজটা দিলাম, ব্যাস। কিন্তু তখন তো ও একদম ঠিকই ছিল। স্যার স্যার এবার কি আমরা যেতে পারি? না, যতক্ষণ আপনাদের রিপোর্ট না আসবে আপনারা যেতে পারবেন না। এক মিনিট। ইয়েস ডক্টর। দয়ারা ঠিকই বলছে, কিছুই হয়নি, এদের ছেড়ে দাও। আর ওই ওই পাইলট, ওই রাজেশ ভাই, ওর রিপোর্টে অনেক কিছু পাওয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন, তবে হ্যাঁ যদি প্রয়োজন হয় আবার ডাকবো। ঠিক আছে স্যার। কি আছে ডক্টরের রিপোর্টে? কি করে মরেছে লোকটা? দয়ার, ওর মৃত্যুটা একটা খুব বিপজ্জনক নার্ভ এজেন্টের কারণে হয়েছে। হ্যাঁ পুরবি, এটা খুবই বিপজ্জনক টক্সিক কেমিক্যাল, যে কোনো মানুষের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়। এত বিপজ্জনক কেমিক্যাল ডক্টর সালুকে এটা দিয়েছিল কিভাবে? ফ্রেডি, যে কোনো ভাবে দেওয়া যেতে পারে, খাবার সঙ্গে, জলের সঙ্গে, ইঞ্জেকশনের মধ্যে দিয়ে। কেউ কাউকে এরকম বিভৎস মৃত্যু কেন দেবে? এমন কি শত্রুতা ছিল? ও হ্যাঁ, এই যে পেন ড্রাইভ, এই পেন ড্রাইভ থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এটাকে কম্পিউটারে কানেক্ট করে দেখো। আমি এই পেন ড্রাইভটা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমি কি করতে পারি। আশা করছি আপনাদের মনোযোগ আমি আমার দিকে আকর্ষণ করতে সক্ষম হয়েছি। এটা তো শুধু একটা স্যাম্পল ছিল। এবার আমার কথা ভালো করে শুনুন। ফ্লাইট নাম্বার 471 এর একজন যাত্রী এতক্ষণে নিশ্চয়ই মারা গেছেন, আর অন্য বাকিরাও সব একে একে মারা যাবেন, এমনকি তোমাদের সিনিয়র অফিসার অভিজিৎ। যদি তোমরা আমার বলা কথা না শোনো তাহলে। অভিজিৎ, একে ভালো করে দেখো তো, 8 ঘন্টার মধ্যে এই মেয়েটাকে খুঁজে আমার কাছে পৌঁছে দেবে, নইলে সমস্ত প্যাসেঞ্জার ওখানে পৌঁছে যাবে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। আর এটা তো সবে শুরু। অভিজিতের সঙ্গে সঙ্গে সমস্ত প্যাসেঞ্জাররা মারা যাবে যদি আমরা অভিজিৎকে না খুঁজে পাই। স্যার কিন্তু খুঁজবো কি করে? নাম অ্যাড্রেস কিচ্ছু নেই, আর শুধু 8 ঘন্টা বেঁচে আছে। এই মহিলা এর কাছে এত গুরুত্বপূর্ণ কেন? একবার যদি মেয়েটাকে ধরতে পারি তাহলে জানতে পারবো যে এই মেয়েটা এত দামি কেন। এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই, একটা কাজ করো, এই ফটোটা লোকাল ইনফরমার্স, পুলিশ স্টেশন আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও। খুব তাড়াতাড়ি এই মেয়েটাকে খুঁজতে হবে আমাদের। ততক্ষণে আমি অভিজিতের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। জানি তো এই ফ্লাইটে কি ঘটেছিল। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। আপনি একটা কথা বলুন তো, গ্রাউন্ডে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা আছে? প্লেনে ওয়াইফাই আছে, আপনি ওটার থ্রু কমিউনিকেট করতে পারেন।
একটা কাজ করুন, এটাকে ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে দিন। স্যার, এটা কোনো ধরনের রিয়াকশন কি? দেখুন, যদি সংক্রামক হতো তাহলে হয়তো আমরা এতক্ষণে ইনফেক্টেড হয়েও গেছি বা হতেও পারতাম, আবার হয়তো মৃত্যুও হতে পারে স্যার। স্যার, দয়া ভাই, একটা প্রবলেম হয়েছে। যে প্লেনে আমি যাচ্ছিলাম সেখানে একটা মার্ডার হয়েছে, আর খুনি প্লেনের মধ্যেই আছে। একটা কাজ করো, সমস্ত প্যাসেঞ্জারদের ডিটেলসটা বের করো। দেখো কারোর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তো। ফ্লাইট নাম্বার 471। পুরবি, ফ্লাইট 471-এ যত প্যাসেঞ্জার আছে আর ক্রু মেম্বার্স আছে, ওদের সবার পুরো ডিটেলস বার করো। স্যার, সবাই এমন করবেন যেন কিছুই হয়নি, একদম নর্মাল বিহেভ করবেন, ওকে? আর আপনি সিসিটিভি মনিটরে নজর রাখবেন, সমস্ত প্যাসেঞ্জারদের ফলো করবেন, কাউকে ডাউট হলে আমাকে বলবেন। ওকে স্যার। ততক্ষণ আমি দেখছি এই লোকটার সঙ্গে কি হয়েছে। আচ্ছা, আপনারা খাবার দাবার কাউকে দিয়েছিলেন কি? হ্যাঁ স্যার, অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। তো সবাই কি খেয়েছিল? বলা তো মুশকিল কে কি খেয়েছিল, তবে অনেকেরই খাওয়া শেষ হয়ে গেছিল। হ্যাঁ স্যার, যারা গ্যালির কাছাকাছি ছিল তারা নিজে থেকেই ড্রিঙ্কস নিয়ে খেয়েছিল। নিজেরাই ড্রিঙ্ক নিয়েছিল? ঠিক আছে, ওদের উপরে নজর রাখো, হয়তো ওরা কিছু মিক্স করেছিল বা করতে চলেছে। হ্যাঁ, কাউকে কিচ্ছু বলবেন না, কেউ যেন কিছু জানতে না পারে, তাহলে খুনি কিন্তু সতর্ক হয়ে যাবে। কোনো কিছু ডাউট হলে আমাকে ইনফর্ম করবেন, ওকে? এক্সকিউজ মি ম্যাম। ইয়েস স্যার। আপনি যিনি মারা গেছেন তার পাশেই ছিলেন না? ইয়েস স্যার। কাউকে সন্দেহ হয় আপনার? না স্যার, আমার কারোর উপরে সন্দেহ নেই, আর আমি তো কাউকে দেখিও নি। আই সি। আপনার নাম সোনালি, তাই না? হ্যাঁ স্যার। ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ স্যার। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে। স্যার, স্যার 1 ঘন্টা হয়ে গেছে, ওই মহিলার ব্যাপারে কিছু জানতে পারিনি এখনো। হ্যাঁ পুরবি, শুধুমাত্র 7 ঘন্টা বেঁচে আছে আমাদের কাছে। যা কিছু ঘটে যাক, ওই মেয়েটাকে খুঁজতেই হবে আমাদের। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে, ওর ডিটেলসটা বার করো তো, ওকে আমার সন্দেহ হচ্ছে। পুরবি, এই ক্রু মেম্বারস আর প্যাসেঞ্জারদের লিস্ট এসে গেছে না? হ্যাঁ একটু দেখো এই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সোনালি, এর অ্যাড্রেস কি? স্যার। সোনালির সম্বন্ধে কি জানতে চান স্যার? আপনি কে? আমি হলাম সোনালির হাজবেন্ড, আর ইনি আমার দাদা, এ আমার ছেলে। এই ফ্লাইটে যাওয়ার আগে সোনালির ব্যবহার কেমন ছিল? কি হয়েছে স্যার, আপনারা এসব কেন বলছেন? আমরা সোনালির সম্পর্কে জানতে পেরেছি যে ও বাজে লোকের সঙ্গে মিশে বাজে কাজ করছে। আপনি কি কথা বলছেন অফিসার? ওই সোনালি তো এ ধরনের কাজ করতেই পারে না। ওটা জাজের পরেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, সোনালির রুম দেখাতে পারবেন? আমরা তল্লাশি করব। স্যার, সেই জন্য তো আপনাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে। সার্চ ওয়ারেন্ট? বাবা, তুমি ভেতরে যাও। তো যখন ওয়ারেন্ট এসে যাবে তখন আপনি তল্লাশি করতে দেবেন তো? দেখুন, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসলে তখন আর তল্লাশি নিতে কে বাধা দেবে? এখন তো আমরা যাচ্ছি, কিন্তু এটা ভাববেন না যে সিআইডি আপনাদের ছেড়ে দিয়েছে। চলো। পঙ্কজ, মোবাইল বার করো তাড়াতাড়ি। যতক্ষণে সিআইডির লোকেরা ওদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে না, ততক্ষণে আমাদের কাজও হয়ে যাবে। চল চল, বস গিয়ে ওখানে। ভাইটা গন্ডগোলের। স্যার, এ আবার কিডন্যাপ করেনি তো এই লোকগুলোকে? হতে পারে, যে কোনো ভাবেই হোক আমাদের ভেতরে যেতে হবে।
এ তুই ভেতরে ঢুকলি কি করে রে? এখানে কি করছিস কি তুই? আরে ভাই এই মানে আমার মোবাইলটা ফেলে গেছে। আমার সঙ্গে কোনো চালাকি করবি না কিন্তু। এই ফোনটা পড়েছিল এখানে, আমি নিতেই এসেছিলাম। এখানে কি করছিস কি তুই? আরে আপনি আমার কথা কেন বুঝতে পারছেন না স্যার? নড়বে না। যখন তুমি সার্চ ওয়ারেন্টের জন্য ডিমান্ড করেছিলে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে তুমি ভাই নয়, ভাইয়ের ছদ্মবেশে অপরাধী, বুঝেছো? স্যার স্যার ভালো হয়েছে আপনারা এসে আমাকে বাঁচিয়েছেন। কাল রাত থেকে আমার নিজের বাড়িতে এই লোকটা আমাকে বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু কিন্তু আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? ঘাবড়িও না পঙ্কজ। স্যার স্যার আমার স্ত্রীকে বাঁচান স্যার। জানি না এই লোকটা ওকে দিয়ে কি করতে চায়। কিচ্ছু করতে পারবে না এরা। প্লেনে যতজন লোক রয়েছে না, তাদের শুধু মৃত্যুর খেলা দেখবে এরা। সোনালীকে ব্ল্যাকমেল করে ওই ফ্লাইটে বাজে কাজ করাচ্ছ তোমরা, হ্যাঁ? অভিজিৎকে মেসেজ করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। গুড, ভেরি গুড। স্যার স্যার একটা মেয়েকে পেয়েছি যে ওই মহিলাটার ব্যাপারে জানে যাকে আমরা খুঁজছি। গুড। চল। স্যার, এনারা দুজন কিন্তু নিজের সিট ছেড়ে বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কোনোভাবে কায়দা করে এদের জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি এদের সন্দেহ হয় তাহলে ব্যাপারটা একেবারে উল্টো হয়ে যাবে। কি হয়েছে স্যার, কোনো প্রবলেম? না, প্রবলেম এখনো হয়নি। একটা কাজ করো, তুমি ওই দিকটা নজর রাখো, আমি এক্ষুনি আসছি। এনিথিং এলস স্যার? আচ্ছা ম্যাম, দরজাটা কি করে লক হয়ে গেল একটু দেখবেন প্লিজ। ওকে। সোনালী, ইয়েস স্যার। আমি জানি এখানে যা কিছু হচ্ছে তার সঙ্গে তুমিও জড়িত আছো। এটা আপনি কি বলছেন স্যার? কোনো ড্রামা নয়, বুঝেছ? আমি জানি তোমার পরিবারকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, কিন্তু ভয় পেও না, ওদের উদ্ধার করা হয়েছে। আপনি সত্যি বলছেন স্যার? একদমই সত্যি, বিশ্বাস করো। তুমি এটা বলো, প্লেনে কি চলছে? কে কে ব্ল্যাকমেল করছে? খুনি কে? হ্যাঁ সোনালী, দেখো তুমি ভয় পেও না। খুনি কে, কে ব্ল্যাকমেল করছে আমাকে প্লিজ বলো। সোনালী, 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 আরে সাবধানে। আরে ও নো, সামলাও নিজেকে। সোনালী, ডক্টর জিৎ, আপনি নিচে আসুন। সোনালী প্লিজ তাড়াতাড়ি বলো, তোমায় কি করতে বলা হয়েছিল? স্যার আমাকে ডিউটি ফ্রি থেকে একটা প্যাকেট নিতে বলা হয়েছিল, হ্যাঁ। আর প্লেনে ওটাকে স্মাগল করতে বলা হয়েছিল। প্লেনে স্মাগল? কে কে বলেছিল? সোনালী প্লিজ, কে? ডক্টর একবার দেখুন তো। আরে কি হয়েছে ওর? হ্যাঁ দেখছি স্যার। সোনালী কে বলেছিল? সোনালী, তোমার কিচ্ছু হবে না। Sorry, sir. We lost her. স্যার এইটাই সেই কলেজ যেখান থেকে ওই মেয়েটি ফোন করেছিল। আপনারাই সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ, তুমি ফোন করেছিলে না? হ্যাঁ আমি যখনই সোশ্যাল মিডিয়ায় ওর ছবি দেখেছি আমি তখনই চিনে ফেলেছি। কে এই মহিলা? নাম কি এর? স্যার ওর নাম হলো রাধিকা। ও একজন মেয়ে, কয়েক মাস ও আমাদের বাড়িতেও কাজ করেছে। বাড়ির কাজের মহিলা এত বড় গ্যাংয়ের সাথে যুক্ত? কি কানেকশন হতে পারে? এই মুহূর্তে এই রাধিকা কোথায়?
স্যার এখন কোথায় আছে সেটা তো জানি না, কিন্তু 4 মাস আগে ও হঠাৎ করে উধাও হয়ে যায়। আরে এই রাধিকার বাড়ি দেখেছিলে তুমি? থাকে কোথায় ও? মায়ের কাছে ওর আইডি প্রুফ থাকতে পারে, ওখান থেকে অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। বডিটাকে ঠিক করে উপরে রেখেছো? সময় খুবই কম, 3 ঘন্টা হয়ে গেছে। অ্যালার্ট থেকো। কিছু দেখতে পেলে? স্যার যে দুজনের উপর আপনি নজর রাখতে বলেছিলেন তারা কিন্তু একবারও এখন আর ওঠেনি। স্যার সব রকম আইডি আর তাতে যে অ্যাড্রেস রয়েছে সব নকল। ও, সমস্ত ফেক আইডি বানিয়ে ও কিছু বড় ঘটনা ঘটাতে যাচ্ছিল। কাজ করে চাকরানির প্ল্যান এত রাজকীয়? হাতে মাত্র 4 ঘন্টা স্যার, কোথায় খুঁজবো আমরা? যেখানে যেখানে ও কাজ করেছে তার আশেপাশের লোককে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, কেউ ওর ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু একটা আজব কথা জানতে পেরেছি। সেটা কি? স্যার যতদিন ও কাজ করেছিল সেই সময় তার আশেপাশের বাড়িতে অনেক চুরি হয়েছিল। এই দেখুন স্যার, আগস্ট থেকে ডিসেম্বর অবধি ওই এলাকাতে 6টা চুরি হয়েছিল। স্যার, রাধিকা অগস্টে কাজ করা শুরু করেছিল আর 3 মাস পরে গায়েব হয়ে যায়। আবার এই চুরিগুলোতে ওরও হাত নেই তো? খুব ইন্টারেস্টিং ব্যাপার। এত সাংঘাতিক লোকেদের এই একজন সাধারণ চোরের কি প্রয়োজন? স্যার চুরি হওয়া জিনিসের লিস্ট: ক্যাশ, জুয়েলারি, ইলেকট্রনিক্স আর পেইন্টিংস। স্যার এইসব জিনিস তো বিক্রি হয়ে গেছে মনে হয়, কিন্তু ব্ল্যাক মার্কেটে পেন্টিং বেচা এটা খুবই মুশকিল। হ্যাঁ, এই অন্যান্য জিনিসগুলো ওরা যেখানে বিক্রি করেছে সেখান থেকে এদের ব্যাপারে জানা যাবে। হ্যাঁ স্যার। একটা কাজ করো, আমাদের খোঁচরদের দিয়ে মার্কেটে এই খবরটা ছড়িয়ে দাও যে যাদের কাছে এই চুরির মাল আছে, লুট করা মাল, তারা যেন নিয়ে আসে, আমরা কিনতে চাই। হ্যাঁ, তার মানে আমরা নকল বায়ার হব আর চুরির জিনিস কিনবো? হ্যাঁ, হতে পারে রাধিকাও সমস্ত চুরির মাল নিয়ে চলে আসবে আর আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। আরে কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনি দেখতে এখানে চাই। যেতে পারবেন আরে না। আমি দেখতেছি আরে এই আপনি ফ্ল্যাটে যেতে কি পারবেন হচ্ছে। না এখানে। কি এসব? খুন? চুপ, একদম চুপ, কোনো কথা না, বুঝেছো? আমি জানতাম এই ফ্লাইটে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। কি হয়েছে এই দুজনের? কিছু হয়নি, আপনি কি আপনার সিটে বসুন। আমি যেতে চাই না আমার সিটে। আপনি ফ্লাইট এখানেই ল্যান্ড করেন। আমি এখানেই নামতে চাই। আমি জানি না আপনারা কি করছেন। স্যার স্যার ওনার হাতটা দেখুন। এটা কখন হলো তোমার? কি এসব? 1 মিনিট, 1 মিনিট, বসুন, আপনি বসুন। তুমি এখনই গিয়ে 2জন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ওকে স্যার। আপনি কোনো প্যাসেঞ্জারকে ছুঁয়েছিলেন? হ্যাঁ, না তো, কিন্তু আমার হয়েছেটা কি? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, ডাক্তার আসছেন। ওকে, আপনি ভয় পাবেন না। দেখো ওনারা কোথায় গেলেন। ওকে স্যার। কি হলো রে? হ্যাঁ, ওরা সবাই গেল কোথায়? জায়গা এটাই বলেছিল তো? স্যার বিশ্বাস রাখো না স্যার, আর যদি কখনো ফেল করেছি স্যার ওরা ঠিক আসবে। ভরসা রাখো, আরে ভরসা সময় নেই রাখো। আমাদের কাছে। মনে হচ্ছে এই রাধিকা। মাল ঠিকঠাক আছে, কিন্তু আমাদের কোনো কাজের না। ম্যাডাম আপনার মুখ থেকে এই কাপড়টা সরান তো। চুরির জিনিস বিক্রি করতে এসেছো, এখানে ভয় কিসের? নিজের কাজে মতলব রাখুন, টাকা দিন আর মাল নিন। মাল নিয়ে নিয়েছি ভাবো, কিন্তু মুখ না দেখে আমি টাকা দেবো না। এটা কোন ধরনের No, no, অসভ্যতা? no, হ্যাঁ? no. ভুল ভাবছেন। চুরির জিনিস কেনার নিয়ম এটা। আপনি সরাবেন নাকি? এ তো রাধিকা নয়। স্যার, সময় তো চলেই যাচ্ছে, আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা বেঁচে আছে। পুরবি, একটু চেক করো।
স্যার স্যার পেন্টিংস, যেটা 4 মাস আগে চুরি হয়েছিল। মাল তো খুব ভালো, চলো কাজের কথা বলি। রাধিকা কোথায়? কে রাধিকা স্যার? আমি তো কোনো রাধিকাকে চিনি না। যতটা জিজ্ঞাসা করছি ততটাই উত্তর দে। রাধিকা কোথায়? স্যার আমি চিনি রাধিকাকে, কিন্তু কোথায় রয়েছে তা আমি ঠিক জানি না। রাধিকাকে কি করেছে না তুমি? ওই তো আমাদের জানাতো যে কে বাড়িতে রয়েছে আর কে বাড়ির বাইরে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে ও তোদের খোঁচর ছিল, হ্যাঁ? হ্যাঁ স্যার, কিন্তু এই কাজ করতে আমি ওকে টাকা দিতাম। আচ্ছা, আর কি কি জানিস ওর ব্যাপারে? স্যার শুধু এটুকুই জানি যে ও পাঠান বাড়িতে থাকে, আর কিছু জানি না স্যার। পাঠার বাড়ি? স্যার এনার শরীরের অবস্থা খুবই খারাপ, এনাকে বাঁচানোটা পসিবল না। ও নো, আমাদের হাতে আর 1 ঘন্টাও নেই। ডেডলাইন শেষ হতেই জানি না খুনি আর কি কি করবে। স্যার প্লিজ বাকি প্যাসেঞ্জারদের যেভাবে হোক না কেন স্যার আপনি বাঁচান। ডক্টর আমি চেষ্টা করছি, ভয় পাবেন না। স্যার তাড়াতাড়ি চলুন, প্যাসেঞ্জাররা অশান্ত হয়ে উঠেছে। রাধিকা কোথায়? আমরা জানি না, আমরা তো 3 বছর ধরে রাধিকাকে দেখতেই পাইনি। আমরা রাধিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন কেন বার করেছিলেন বাড়ি থেকে? ও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই বাবা ওকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। আমি রাধিকার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। স্যার যদি এনারা না জানে তাহলে কে জানবে? স্যার আমরা যদি রাধিকাকে না পাই, প্লেনে যতজন আছে সবাই মারা যাবে। রবি, আপনি একটু আমাদের সাথে আসুন। এ আপনার মেয়ে? হ্যাঁ, কি হয়েছে ওর? ও অসুস্থ, জেনেটিক ডিজিজ। আপনি কি কাজ করেন? আমি ক্লার্ক, গভর্নমেন্ট জব করি। মেয়ের অসুখের পিছনে তো অনেক খরচাই হয়। হ্যাঁ, কিভাবে চালান সেসব? আমি যেমন তেমন করে ম্যানেজ করে নিই, এদিক ওদিক থেকে ধার নিয়ে। মা বাবার খরচাও আপনি করেন? হ্যাঁ, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ হলো এই যে আপনি আমাদের কিছু লুকোচ্ছেন, হ্যাঁ? হ্যাঁ, লুকোচ্ছি। আমি লুকিয়ে লুকিয়ে আমার বোনের সঙ্গে দেখা করি। তার মানে আপনার বাচ্চার চিকিৎসার খরচা রাধিকাই দেয়? হ্যাঁ, কিন্তু ও ভুল নয়। ও যেটাই করছে ও নিজের পরিবারের জন্য করছে। নিজের পরিবারের জন্য লোকের খুন করবে, সেটা ঠিক? কি? না না, এটা হতে পারে না। এরকমই ঘটেছে। রাধিকা সাংঘাতিক লোকেদের সঙ্গে মিশে একটা বাজে কাজ করতে চলেছে, যার কারণে কিছু নিরপরাধ লোকের প্রাণের সংশয় আছে। প্লিজ, কোথায় ও? ওর সঙ্গে দেখা করা খুব প্রয়োজন, আমাদের কাছে সময় খুব কম। এই প্লেনে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে যেটা আমাদের বলা হচ্ছে। স্যার কোনো গন্ডগোল হয়নি, আপনি প্লিজ বসুন, আপনি বসে যান। ম্যাডাম, আমার পাশে যে প্যাসেঞ্জার বসেছিল অনেকক্ষণ বাইরে গেছে, এখনো ফেরেনি। স্যার আপনি বসুন। প্রবলেম না না, কোনো প্রবলেম নেই, আপনি বসুন। আরে কিভাবে বসবো? সোশ্যাল নেটওয়ার্কে গুজব ছড়িয়েছে যে এই প্লেন হাইজ্যাক হয়েছে। কিছুই হয়নি, কোনো হাইজ্যাক হয়নি। প্লিজ প্লিজ শান্ত হন, সবাই বসে পড়ুন প্লিজ। আপনি প্লিজ পরিষ্কার করে বলুন তো এক্স্যাক্টলি কি হয়েছে। দেখুন এরকম কিছুই হয়নি। আপনারা 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 সবাই জানতে পারবেন। দেখুন সবাইকে বলে দেবো কি হয়েছে। আগে আগে আপনারা আপনাদের প্লিজ ব্যাগগুলো চেক এক্সকিউজ করতে মি দিন। স্যার, আপনি অন্ধকারে রাখবেন না। কি ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার করে বলুন। দেখুন এই প্লেন হাইজ্যাক হয়নি, কিন্তু এটা সত্যি যে আমাদের সবার বিপদ হতে পারে। আপনারা আপনাদের ব্যাগগুলো প্লিজ চেক করতে দিন, আমরা কিছু খুঁজছি। দেখুন আপনারা যদি ব্যাগগুলো চেক করতে দেন তাহলে আমরা বেঁচে যেতে পারি। প্লিজ কোঅপারেট করুন, কিছুই হবে না। ম্যাম আপনারা বসুন আমরা স্যার। চেষ্টা করছি, আপনারা শান্ত হন প্লিজ। আর আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, আপনারা কারো যদি শরীরে কিছু লাল রঙের চিহ্ন দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন। তুই হঠাৎ এভাবে এখানে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? সবকিছু ঠিক নেই, সেই কারণে এসেছি। এনারা সব কারা?
আর কেন নিয়ে এসছিস এখানে? তুই আমাকে ঠকালি এইভাবে? কোনো ফাঁকি দেয়নি, কয়েকশো লোকের প্রাণ সংশয়, তাদেরকে বাঁচানোর জন্য আমরা এসেছি। কার প্রাণ বিপদে পড়েছে? আর এই লোকজনগুলো কে? তোমার ছবি তো এটা? হ্যাঁ, আমারই। এটা আমাদের কেউ পাঠিয়েছে, আমরা সিআইডি। আর যেই এই ছবিটা পাঠিয়েছে তারা তোমাকে খুঁজছে। এরকম কি করেছো তুমি? আমি এমন কিছুই করিনি। আর ওরা আমাকে নয়, বরং আমার বয়ফ্রেন্ড বিজয়কে খুঁজছে। তোমার বয়ফ্রেন্ড বিজয়কে কেন খুঁজছে ওরা? বিজয় একটা গ্যাংয়ের জন্য কাজ করে। কোন গ্যাংয়ের হয়ে কাজ করে সে? কোন গ্যাং সেটা তো আমি জানি না, কিন্তু ওরা ভীষণই ভয়ঙ্কর। বিজয় জানতে পেরেছিল যে ওরা দেশের মধ্যে কিছু বড় দুর্ঘটনা ঘটাতে চলেছে, আর এই জন্যই সে ওদের থেকে আলাদা হয়ে লুকিয়ে পড়েছে। কি এমন করতে যাচ্ছিল এই লোকগুলো বিজয় তোমাকে বলেছে? ওদের কাছে একটা কেমিক্যাল আছে যেটাকে নার্ভ এজেন্ট বলে, যেটা ভীষণই ক্ষতিকারক। মানুষের প্রাণ সংশয় হতে পারে ওটা থেকে, আর এটার দামও কোটি কোটি টাকা। বিজয় ওই নার্ভ এজেন্টের ক্যানিস্টার চুরি করেছিল, আর সেই কারণেই ওই ক্যানিস্টারটা নেওয়ার জন্য ওরা বিজয়ের পিছনে পড়ে আর যায়। ও অবধি পৌঁছানোর রাস্তা তুমি, কারণ ও তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ স্যার, ডেডলাইন অনুযায়ী তো সময় শেষ, এবার শুধু এটাই দেখার এরপর কি হবে। ওরা আমাদেরকে বলেছিল যে রাধিকাকে খোঁজো, কিন্তু খুঁজে পাওয়ার পরে কি করতে হবে এটা আমাদের বলেনি। অদ্ভুত কথা না? সবার আগে আমাদের বিজয়কে খুঁজতে হবে, আর ওর থেকে ওই ক্যানেসার নিতে হবে। এখন আপনি কেমন ফিল করছেন স্যার? আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর মাঝে মধ্যে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে। স্যার আপনি একদম টেনশন করবেন না, আমরা তো চেষ্টা করছি, আপনি ঠিক হয়ে যাবেন। হয়তো খুনি এতক্ষণে রাধিকাকে খুঁজে পেয়েছে, কিন্তু এই প্লেনে যে খুনি আছে তাকে এখনো পাইনি। স্যার আমরা সমস্ত প্যাসেঞ্জারদের লাগেজ চেক করেছি, কিন্তু স্যার আমরা কিচ্ছু পাইনি। কিছুই পাওনি? সেটা কি করে সম্ভব? হয়তো হয়তো কোথাও লুকিয়ে ফেলেছে। স্যার কোথায় লুকোতে পারে? ভালো করে প্লেনটা খোঁজো। আমি চেক করছি। সব জায়গাতে দেখো। কোথায় তোমার প্রেমিক? তোর ওই বয়ফ্রেন্ড? আমি জানি না। তুই সব জানিস। তুই এটাও জানিস যে বিজয় ওই কেমিস্টার কোথায় লুকিয়েছে। বিজয় ওই ক্যানিস্টারটা নষ্ট করে দিয়েছে। মিথ্যে, একদম মিথ্যে। ও ক্যানিস্টার ডিস্ট্রয় করতেই পারে না। কেন? কেন করতে পারে না? সাধারণ মানুষের জীবন নষ্ট করে দিতে চেয়েছিলে তোমরা, সেই জন্য করেছো এরকম। আমি বলেছিলাম না তুই সব জানিস? যদি তুই নিজের ভালো চাস তাহলে বল, বল কোথায় আছে বিজয়? একবার বলে দিলাম না আমি কিছু জানি না। তুই নিজেকে খুব চালাক ভাবতিস, তাই না? দেখ, তোর সমস্ত চালাকিও ব্যর্থ করে দিয়েছে। মূর্খ মেয়ে, ও কোনো সাধু পুরুষ নয়। ওই ক্যানিস্টার বিক্রি করে টাকা নিয়ে উধাও হয়ে যাবে। বল, বল কোথায় আছে ও? আমি জানি তোরা এইভাবে মুখ খুলবি না, আর আমি এটাও জানি তোদের মুখ কিভাবে খোলাতে হয়। দেখাচ্ছি দাঁড়া। জানিস সেটা কি?
এটা সেই কেমিক্যাল যেটা ওই ক্যানিস্টারে আছে, নার্ভস এজেন্ট। এতে মানুষের মৃত্যু খুবই স্লো আর যন্ত্রণাদায়ক হয়। জানিস সেটা কিভাবে কাজ করে? আমি দেখাচ্ছি। কি করছিস তুই এটা? সবচেয়ে প্রথম এটার ব্যবহার তোর বোনের ওপর করছে। তুই নিজেই দেখ ও কিভাবে যন্ত্রণায় কাতরে মরে। এসব কি দেখো, দাঁড়াও। ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই না। তাহলে এই কথাটা তুই ওকে বোঝা। দাঁড়াও বলছি আমি। পঙ্কজ, রাধিকার ওর বোন? ও নো। স্যার স্যার ওরা ওরা রাধিকার সাহায্যে বিজয় অবধি পৌঁছে যাবে, আর ওই জিনিসটা পেয়ে গেলে ধ্বংসলীলা চালাবে। তার আগে আমাদের বিজয়ের কাছে পৌঁছতে হবে। স্যার, আমরা তো জানিও না বিজয় কোথায়, ওকে পাবো কি করে আমরা? এই জায়গাটা তল্লাশি নাও, হতে পারে কোনো ক্লু পেতে পারে বিজয়ের ব্যাপারে। স্যার স্যার ফাইলটা পেয়েছি, ওখানে লুকিয়ে রেখেছিল। এর মধ্যে তো 3টে কোম্পানির নাম লেখা আছে, দুটোতে কাটা আছে, আর এই 3 নম্বর হলো ZA ফার্মাসিউটিক্যালস। স্যার ওই বিজয়, ওই ক্রিমিনাল এই কোম্পানিটা বেচে দেওয়ার চেষ্টা করছিল না তো? হতে পারে ZA ফার্মাসিউটিক্যালসের সঙ্গে বিজয়ের ডিল পাকা হয়ে গেছিল, আর সেই কারণেই বাকি দুটো কোম্পানিতে ক্রস মারা হয়েছে। একটু খোঁজ নাও ওই ZA ফার্মাসিউটিক্যালসের মালিককে। স্যার ওই কোম্পানির মালিক খুব বড় লোক আনমোল কুমার। এই আনমোল কুমারের লোকেশন ট্র্যাক করো, খোঁজ করো ও কোথায়। ও নিশ্চয়ই জানবে যে বিজয় এই মুহূর্তে। স্যার এটা পাওয়া গেছে। যখন এখানে শোরগোল হচ্ছিল তখন এটা লুকিয়ে ফেলেছিল। সিসিটিভি। স্যার এরা 3জনই কিন্তু এই এরিয়ায় এসেছিলেন। আপনি আমাদের অন্ধকারে রাখবেন না, যা হয়েছে আমাদেরকে সব বলুন। এই হবে। তুই এসবের পিছনে হোয়াট? কেন সবাইকে খুন করছিস? আরে আমি কি করেছি? কি করেছিস? 3টে খুন করেছিস তুই। আরে কি বলছেন কি আপনি? করছি। বিহেভ ইয়োরসেলফ মিস্টার। ছাড়ুন আমাকে। বস। এই চুপচাপ বস। একদম মরতে দেবেন না। আপনারা কিন্তু ঠিক করছেন না, বললাম তো। নিচে গেলে সব বুঝতে পারবি তুই। স্যার সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল স্যার। খুনিকে ধরা হয়েছে, কিন্তু স্যার আমাদের একটা এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। সিআইডি অফিসার অভিজিৎ স্যারের অবস্থা খুব একটা ভালো নয়। আমি কিন্তু আমার কথা রেখেছি। এই নিন স্যার। থ্যাংক ইউ। দিস ইজ অল ইয়োর্স। ঠিক আছে। আপনাকে মাল বিক্রি করতে পেরে ভালো লেগেছে। এমনিতে আপনি কি করবেন এটা? আমরা বিজনেসম্যান, ও কোনো খুনিতে আমরা বিশ্বাস করি না, তাই অ্যাব্রোডে কোনো একটা ভালো পার্টি দেখে আবার এটাকে বেছে দেবো। ব্যাস। ভেরি গুড। যে আমাকে $1,000,000 দেবে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। এত কিসের তাড়া বিজয় বাবু? আমাকে ছাড়াই তুমি ডিলটা করে নিলে?
এটা কিন্তু ঠিক নয়। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকুন, খেলা শেষ। ডাক্তার, অভিজিৎ কেমন আছে? ইটস ক্রিটিক্যাল। নার্ভ এজেন্ট খুব দ্রুত কাজ করছে, ওটা রক্তে একদম ছড়িয়ে গেছে। তার মানে এই নার্ভ এজেন্ট অভিজিতের শরীরে কেউ ইনজেক্ট করেছে? না, এই নার্ভ এজেন্ট স্কিনের ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য ছড়িয়ে পড়েছে। এটা যে কোনো মিডিয়ামের মাধ্যমে ছড়াতে পারে। হ্যান্ডকারচিপস, গ্লাভস, টাওয়েল বা টিস্যু পেপার। হ্যাঁ, আরে কিচ্ছু না, রিল্যাক্স, কিচ্ছু হবে না। খুনি ধরা পড়েছে। হ্যাঁ, এক মিনিট। কি বলছো অভিজিৎ? ডক্টর করিশ্মাই খুনি। ডক্টর করিশ্মা? এ ডক্টর করিশ্মাকে? আরে আরে উনি তো এতক্ষণ এখানেই ছিলেন। স্যার আমি ওনাকে ওই দিকটাতে চলে যেতে দেখলাম। ওইদিকে? একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, চলো তাড়াতাড়ি, ফাস্ট। কোথায় যাচ্ছেন ম্যাডাম? বলো, কেন করেছো তোমরা এগুলো? বেশি করে টাকা ইনকাম করার লোভে আমরা ওই কেমিক্যালটাকে বানিয়েছি। এমনকি ওটাকে বেশি দামে বিক্রিও করতাম। বাইরের কিছু পার্টি ছিল যারা আমাদের মাল কিনতে চাইছিল। বাইরের লোকজন যখন মাল কেনার জন্য রাজি ছিল, তাহলে লোকজনকে মারার প্রয়োজন কি ছিল? মালটা আমরা তখনই বিক্রি করতাম যখন ওটা আমাদের কাছে থাকতো। আমাদেরই একজন লোক বিজয় বেইমানি করে মালটা চুরি করে নেয়। তাই এই জন্যই আপনাদের কাছে বিজয়ের গার্লফ্রেন্ডের ফটোটা পাঠাই। বিজয়ের গার্লফ্রেন্ডের ছবি আমাদের কাছে পাঠানোর জন্য এই নাটক করেছো তোমরা? না স্যার, সে তো আমরা ডিরেক্টও পৌঁছে দিতে পারতাম। আমরা এত বড় ড্রামা এই জন্যই করেছি যাতে আমাদের মালটার ফ্রিতে পাবলিসিটি হয়ে যায়, আর ইন্টারন্যাশনাল মার্কেটে ডিলাররা জেনে যাক এটা কতটা ভয়ঙ্কর। আর তার সাথে বিজয়েরও খোঁজ পাওয়া যাক, আর তোমার মালটাও ফেরত পাওয়া যাক, তাই না? শুধুমাত্র টাকার লোভে তোমরা বিষ বেচেছো, মানুষের জীবনকে খেলনা ভেবে নিয়েছো। তোমরা একবারও ভাবোনি যে প্লেনে তোমাদেরই নিজেদের কেউ থাকতে পারতো? হ্যাঁ, তোমাদের লজ্জা হওয়া দরকার। এখন জেলে বসে থাকো সারা জীবন উঠুনের অন্ধকারে। দেখে তো মনে হচ্ছে আয়েশার কারোর সঙ্গে হাতাহাতি হয়নি। ও ফোন রিসিভ করার জন্য বাইরে গেছিল, আর ওখানে খুনি আগে থেকেই ওর জন্য ওয়েট করছিল। তার মানে স্যার খুনি এসব প্ল্যান করে করেছে? না পঙ্কজ, এটা তো প্ল্যান মার্ডার মনে হচ্ছে না। যদি প্ল্যান মার্ডারই হতো তাহলে ও অন্য কোনো হাতিয়ার ইউজ করতো, কাঁচের ইউজ করতো না। তার মানে হঠাৎ কেউ একজন হয়তো খুব রেগে যায় আয়েশার উপর, আর তারপর মেরে দেয়। মনে হচ্ছে তো এরকমই ফ্রেডি। আয়েশার এখানে কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল? কোনো তর্ক বিতর্ক? হ্যাঁ, এরকম চুপ করে থাকলে কিন্তু কাজ হবে না। এই যে সিসিটিভি ক্যামেরা আছে, দেখলে সবই আমরা জানতে পারবো। সরি স্যার, সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। হোয়াট? সিসিটিভি কাজ করছে না? এত গাফিলতি? স্যার ওই কাল শেষের গানটার কারণে ধোয়ার জন্য হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট দেখা গেছে। আমি তাড়াতাড়ি ঠিক করব। তুমি তো তখন ঠিক করাবে যখন তোমার ক্লাব আবার খুলবে। কেস সলভ না হওয়া পর্যন্ত তোমাদের ক্লাব বন্ধ। স্যার আমার মনে হচ্ছে এই খুন সৌরভ করেছে। বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে। এই, ক্যান আই গেট ইউ আ ড্রিঙ্ক? আই মিন, কি খাবেন আপনি? কেন, তুমি ওয়েটার? বাই দ্য ওয়ে, আমি সৌরভ, আর আপনি? দেখো, যদি তুমি এই পৃথিবীর একটাই ছেলে হতে, তবুও আমি তোমাকে ইন্টারেস্ট দেখাতাম না। তাই এই নাম টাম জিজ্ঞেস করে টাইম ওয়েস্ট করো না। যখন আয়েশাকে উত্তর দেয়নি তখন ও রেগে পিছন পিছন বাইরে গেল। সৌরভ কোথায়? স্যার ও তো নেই। তোমাকে বলেছিলাম না আমি, কেউ এই ক্লাব থেকে বাইরে যাবে না। স্যার যেতে দিইনি আমি। হয়তো অপরাধ করার পরেই পালিয়ে গেছে, আয়েশার ভেতরে আসার আগেই। এই আয়েশা আর সৌরভ বাইরে কোন দিকে গেছিল? স্যার ওইদিকে।
স্যার রক্তের দাগ। তাহলে এখান থেকে আয়েশা ভেতরে গেছিল। আগে দেখি। স্যার দেখুন এখানেও রক্তের দাগ। পঙ্কজ, ও নো, এত রক্ত! আর এই কাঁচের টুকরো, মনে হচ্ছে আয়েশার উপর হামলা এখানেই হয়েছে। স্যার আচ্ছা, এই সৌরভ নয় তো? এর পরিস্থিতি খুব খারাপ, অ্যাম্বুলেন্সকে ফোন করো। ক্লাবে এতগুলো লোকের মাঝখানে একটা মেয়ের খুন হয়ে গেল, মামসাদদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু কাজ করছে না। তার থেকেও বড় কথা, এখানে কেউ কিছু হতে দেখেনি। কি অদ্ভুত ব্যাপার না? আয়েশা এভাবে আমাকে ফেলে রেখে যেতে পারে না, আমাদের এখানে আসাই উচিত হয়নি। প্লিজ ডোন্ট ক্রাই, নিজেকে এভাবে দোষ দিও না। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আপনার বান্ধবীর এখানে খুন হয়েছে, আর আপনার এই ব্যবহার? হ্যাঁ, এতক্ষণ ধরে এখানে যা হয়েছে তাতে মনে হচ্ছে যে খুনি এখানে আয়েশাকে মারার উদ্দেশ্য তো এসেছিল না, রেডি হয়ে আসেনি। এখানেই ক্লাবে এমন কিছু হয়েছে যার জন্য ও রেগে গিয়েছিল, আর তাই ও আয়েশাকে খুন করে দিয়েছে, আর তার সাথে সৌরভের ওপরও হামলা করেছে। আমার মনে হচ্ছে যে ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন। ফ্রেডি, পঙ্কজ, এখানে যত লোক আছে তাদের সবার ডিটেলস নাও। মাফ করবেন রাইমা, আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন এর থেকে বেশি সাহায্য আর করতে পারবো না। ইটস ওকে ডক্টর, আপনার যা করার ছিল আপনি সবকিছু করেছেন, আর আমরা এর বেশি আর কি করতে পারি? হোয়াট হ্যাপেন ডক্টর? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার একটা অস্বস্তি হচ্ছে। এক্সকিউজ মি। কোথায় যাচ্ছেন আপনি? আমি ওয়াশরুম থেকে আসছি। তানিশা, আয়েশার মৃত্যুর আগে তোমার সাথে ওর ফোনে কথা হয়েছিল, তাই না? আচ্ছা, ওই ফোন কলের ব্যাপারে আমাদের কিছু ডিটেলে বলতে পারবে? স্যার, ডিস্কোতে খুব জোরে মিউজিক বাজছিল বলে আমি বেশি কিছু শুনতে পাইনি। হ্যাঁ, কিন্তু আমি ওকে এটা বলতে শুনেছিলাম। কি হয়েছে বলো না, কি হয়েছে? তোমার কি খুব কষ্ট হচ্ছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? এটা তুমি কি করছো? মানে আয়েশা এইসব কথা ওই খুনির সঙ্গে বলছিল? স্যার, এর থেকেও বেশি অবাক হওয়ার বিষয় এটাই যে আয়েশার খুনি ওকে বলছিল এখান থেকে পালিয়ে যেতে। আশ্চর্য ব্যাপার, খুনি আয়েশাকে পালিয়ে যেতে বলছিল, অথচ আয়েশা খুনির চিন্তা করছিল। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি ওই ভয়েসটা চিনতে পারবে যার সাথে আয়েশা কথা বলছিল? না স্যার। স্যার, কিন্তু খুনি যখন আয়েশার ব্যাপারে এত চিন্তা করছে তাহলে ওকে মারলই বা কেন? সেটাই তো, খুনি ভিকটিমের চিন্তা করছিল আর ভিকটিম খুনির চিন্তা করছিল। গান? স্যার, ওর যেখানে গুলি লেগেছে সেটা ছাড়া ওর শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছে খুনি হঠাৎ এখানে এসে ওর উপরে গুলি চালিয়ে দিয়েছে। এরকম হতেই পারে। এই দেখো, এখানেও রক্ত। একটা কথা বুঝতে পারছি না স্যার, খুনি গানটা এখানে ফেলে রেখে গেল কেন? ও তো নিজের সঙ্গে গানটাকে নিয়েও যেতে পারত। সেটাই তো আশ্চর্য ব্যাপার যে খুনি এই গানটা এখানে এই ক্রাইম স্পটে কেন রেখে গেছে?
স্যার, এই দেখুন, নিচে এখানে এই টেপটা আটকানো ছিল। ওয়াশ বেসিনের নিচে টেপ? মনে হচ্ছে এখানে টেপ দিয়ে কিছু আটকে ছিল, যেটা এখন এখানে নেই। হতে পারে এই কেসের সঙ্গে রিলেটেড কিছু। নিশ্চয়ই, দেখতে হবে। রায়মাদেবী, ডক্টর যশবন্ত আপনার ডক্টর ছিলেন তো? আপনারা এখানে এই টেবিলেই বসেছিলেন? হ্যাঁ, আসলে উনি আমার অসুখের কথা বলতেই আমার সাথে দেখা করতে এখানে এসেছিলেন। খুব ভালো মানুষ ছিলেন উনি। আজ যখন আপনি ওর সঙ্গে কথা বলছিলেন, আপনার কি মনে হয়েছিল যে কোনো ব্যাপার নিয়ে ও একটু ডিস্টার্ব ছিল? ডিস্টার্ব তো নয়, কিন্তু হ্যাঁ, হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গিয়েছিল আর উনি এক্সকিউজ মি বলে ওয়াশরুমে চলে গিয়েছিলেন। আমি তো ভাবতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। স্যার, এ হলো এই কফি শপটার ম্যানেজার। এখানকারও সিসিটিভি ক্যামেরাগুলো কাজ করছে না। স্যার, 2 ঘন্টা আগেও তো কাজ করছিল, কিন্তু হঠাৎ করে টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়, সেই জন্য ইঞ্জিনিয়ারকে ডেকেছি আমরা। এই, একটু দাঁড়াও, এখানে এসো। হ্যালো স্যার, কেমন আছেন? আমার অবস্থা ছাড়ো, নিজেরটা বলো। তোমরা দুজনে এখানে কি করছো? এমনি ঘুরতে এসেছিলাম। কফি শপে ঘুরতে এসেছিলে? কাল রাত্রে তোমার বান্ধবীর খুন হয়ে গেছে। তোমার দ্বিতীয় বন্ধুর কেঁদে কেঁদে অবস্থা খারাপ, আর তোমরা দুজনে এখানে এই কফি শপে আড্ডা মারতে এসছো? এখানেও একটা খুন হয়েছে। বিষয়টা কাকতালীয়, তাই না? সত্যি কাকতালীয়ই বটে, কারণ আমরা তো জানি না ডক্টর যশবন্ত কে। হ্যালো, ওকে বিউরোতে নিয়ে এসো। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কি জানিস পঙ্কজ, অনেক লোক ছিল এই ডিস্কোটায় যখন আয়েশা খুন হয়, আর এক একজনের ফোন ট্র্যাক করে এইটা জানার জন্য যে মার্ডারের সময় আয়েশার আশেপাশে কেউ ছিল না। তো এই আমার তো চোখ ব্যথা করতে শুরু করেছে। আরে স্যালাডগুলো চোখে লাগানো বন্ধ করুন ফ্রেডি স্যার, আরো কত লোকের নাম্বার ট্রাই করতে হবে, কাজ করুন। ভগবান। সৌরভ, এখন তোমার শরীর কেমন? শরীরের আঘাত না হয় আজ নয় কাল ঠিক হয়েই যাবে স্যার, কিন্তু যা আমি ওই দিন দেখলাম সেটা হয়তো সারা জীবন কোনোদিনও ভুলতে পারবো না আমি। না আমি ওই পাবে যেতাম, আর না আমি আয়েশার চিৎকার শুনতে পেতাম। কিন্তু আয়েশার পিছন পিছন তো তুমি গিয়েছিলে, ও তোমার সঙ্গে ভালো করে কথা বলেনি সেই জন্য। এই কথাটা সত্যি স্যার যে আমি আয়েশার পেছনে গিয়েছিলাম, কিন্তু আমি যখন ওকে ড্রিঙ্ক অফার করলাম ও বারণ করে দিল স্যার। ইনফ্যাক্ট ও আমার ইনসাল্টও করলো স্যার, তাই আমার খুব খারাপ লেগেছিল স্যার, আর তাই আমি ওর পিছু নিয়েছিলাম। ও মাই গড, কে করলো এইসব কিছু? চলো তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই। হেই হেই দাঁড়াও, আরে দাঁড়াও। আর তারপরে? স্যার আমার এখনো মনে আছে যখন আমি ওর রিস্টটা ধরেছিলাম স্যার, সেটা একেবারে নর্মাল ছিল না, ওটা নর্মাল মানুষদের রিস্ট ছিলই না। আমার খুব অদ্ভুত ফিল হয়েছিল স্যার। তাহলে আপনি বলছেন ডক্টর সালুকে যে এই বন্দুকের উপর কিছু চটচটে লেগে আছে? হ্যাঁ, ওই চটচটে জিনিসটা রাবারের মতো, ওই যেমন সেলোটেপে হয় না, ওই রকম। সেলোটেপ গান? ও, তাহলে খুনি আগে থেকেই ওয়াশ বেসিনের নিচে গানটাকে লুকিয়ে রেখেছিল। তাহলে এই মার্ডার একটা প্ল্যান মার্ডার ছিল। হ্যাঁ, কিন্তু এই বন্দুকটা যেটা দিয়ে ভিকটিমকে খুন করা হয়েছে, আর এই কাঁচ যেটা দিয়ে আয়েশাকে খুন করা হয়েছে, এই দুটোতেই কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি। কিন্তু ভাই, এই কাঁচটার টুকরোর উপর একটা বিশেষ ধরনের কেমিক্যাল লেগে আছে, যেমন ধরো প্লাস্টিক কেমিক্যাল। এখন কেন লাগানো ছিল, কি লাগানো ছিল সেটা জানতে হবে, কিন্তু এই দুটো কেমিক্যালই
এই বন্দুকটাতেও লেগে আছে, দুটোতেই। ডক্টর সালুকে, আপনি তো বলছিলেন এই গানের মধ্যে ওই সেলোটেপের গাম লেগেছিল। সেটা তো ছিলই, তাছাড়া কেমিক্যালও আছে। ওটা ছাড়া এই কেমিক্যালও আছে? তার মানে এই দুটো মার্ডার, এদের দুটোর মধ্যে কোনো কানেকশন আছে? আর জুবিন আর প্রীতির ওই ক্রাইম সিনে থাকা কোনো কাকতালিও ছিল না? একদম, তুমি একদম ঠিক বলছো। দয়া, তোমার কথা আরো একটা জিনিস প্রমাণ করছে। এই দুটো লাশের উপরই আমি তেলের মতো ফেরোমন পেয়েছি। ফেরোমনস মানে ওই কেমিক্যাল যার থেকে গন্ধ আসে? হ্যাঁ, এই দুটো ভিকটিমেরই এদের দুজনের লাশের মধ্যে একই রকম গন্ধ। একটা ব্যাপার পরিষ্কার, হয়তো দুজনে একই রকম পারফিউম লাগাতো, বা দুজনের খুন একজনই করেছে। জেনারেলি একজন মহিলা লেডিস পারফিউম লাগায়, আর একজন পুরুষ জেন্টস পারফিউম। কিন্তু এই দুজনেই একই রকমের পারফিউম লাগিয়েছে, চান্সটা একটু কম। তার মানে এই দুজনের খুনি একজনই। আয়েশার মৃত্যুর ব্যাপারে দুটো কথা জানা গেছে। এক, ওর বন্ধু তানিশা বলেছে, আর দ্বিতীয়টা সৌরভ বলেছে। তানিশার কথা অনুযায়ী যে খুনি আয়েশাকে ওই পাপ থেকে পালিয়ে যেতে বলেছিল। পৃথিবীতে এমন কোন খুনি আছে সে যাকে খুন করতে গেছে তাকেই সে বলছে যে তুমি এখান থেকে পালিয়ে যাও? তাহলে খুন করতে গিয়েছিল কেন? না 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 না, গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আর স্যার ওই দ্বিতীয় কথা কোনটা? আর একটা কথা সৌরভ বলেছে। সৌরভ বলেছে যে খুনির কবজি কেমন যেন অদ্ভুত ছিল, সাধারণ মানুষের মতন ছিল না ওর কবজি। হয়তো কবজিতে রিস্টওয়াচ কিংবা ব্রেসলেট ছিল। হেড্রিক, বুদ্ধিটাকে একটু কাজে লাগাও, বুঝেছো? স্যার, হ্যাঁ স্যার, দুটো ক্রাইম সিনেই একটা নম্বর কমন। সেটা কার? আয়েশার বয়ফ্রেন্ড বিশালের স্যার। বিশাল? বিশাল? এই বিশালকে তো কফি শপে দেখাই যায়নি, তাহলে কফি শপে গেল? রায়মা দেবী, আপনি আর এখানে? স্যার, এটা আমারই বাড়ি, কিন্তু আপনারা এখানে? ওনাকে কি খুন করেছে সেটা জানতে পেরেছেন? রাইমা, এরা কারা? সিআইডি অফিসার্স। আপনারা প্লিজ ভেতরে আসুন, প্লিজ কাম। সিআইডি? আর স্যার, ইনি আমার হাজবেন্ড, আর এ আমার ছোট ছেলে সন্দীপ। আর বড় ছেলে বিশাল, সে কোথায়? কিন্তু কি হয়েছে স্যার? দেখুন, আসলে ব্যাপারটা হলো ডক্টর যশবন্ত আর আয়েশার খুনে আমাদের মনে হয় হয়তো বিশালের কোনো হাত আছে। এ আপনি কি বলছেন? অভিযোগ প্রমাণিত হয়নি, কাউকে গ্রেপ্তার করতে পারেননি, তো যে কোনো কাউকে ফাঁসিয়ে দেবেন? দেখুন, সিআইডির কাজই হচ্ছে অপরাধী পর্যন্ত পৌঁছানো, নাকি কোনো নিরপরাধীকে ধরে এই কেসটা বন্ধ করে দেওয়া। আপনি দয়া করে একটু বিশালকে ডাকবেন। দাদা খুন করতেই পারে না, আপনারা দয়া করে ওকে ধরে নিয়ে যাবেন না। সন্দীপ, আমরা কিন্তু তোমার দাদাকে এখানে ধরতে আসিনি, আর আমরা এটাও বলিনি যে তোমার দাদা কিছু করেছে। আমরা তো তোমার দাদাকে কিছু প্রশ্ন করব, ব্যাস। আপনারা আমাকে সন্দেহ করছেন? এক মিনিট বিশাল, তুমি ভেতরে যাও, আমি এই সিআইডির লোকেদের তোমায় বিরক্ত করতে দেবো না। দেখুন, সিআইডির কাজে বাধা দেওয়াও কিন্তু একটা অপরাধ, তাই প্লিজ আমাদের নিজেদের কাজ করতে দিন। বিশাল, ডক্টর যশবন্ত খুন হয়েছেন ওই ক্যাফেতে, আর তুমি সেই মুহূর্তে ওই ক্যাফেতে ছিলে। কেন, কিসের জন্য গিয়েছিলে ওখানে তুমি? স্যার, আমি তো ওখানে জুবাইন আর প্রীতির সাথে দেখা করতে গেছিলাম। আমি জানতাম না যে আঙ্কেল ওখানে হঠাৎ মায়ের সাথে দেখা করতে আসবেন। আয়েশার সাথে তোমার ঝগড়া চলছিল না? আমি ভীষণ কষ্ট পেয়েছি স্যার ও মারা যাওয়ার পর। আমি জানি না ওকে ছাড়া আমার বাকি জীবন কিভাবে কাটাবো। আমি কিছুদিন একা থাকতে চাই। ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট নাও। এরপরে কিন্তু দেরি করা যাবে না। আরে, আপনারা আবার এখানেও? মাঝে মাঝে নিজের বাড়িতে যান নাকি? সবসময় বিশালের আশেপাশে ঘোরাফেরা করছেন? না স্যার,
এমন কোনো কথা নয়। অ্যাকচুয়ালি ও খুব হতাশ হয়ে থাকে, ভাবলাম ওর সাথে থাকলে ভালো হয়। খুব গভীর বন্ধুত্ব, হ্যাঁ? জুবিন, প্রীতি, বিশাল, কড়া নজর রাখতে হবে এই তিনজনের ওপর। তিনজনের বাড়িতে এমন ক্যামেরা ফিট করেছি না স্যার, একটা মাছি ঢুকলেও সব টের পেয়ে যাবো আমরা। তুই যাই বলিস, কাজের লোক, দুধওয়ালা আর সবজিওয়ালা এদের মাধ্যমে গোপন ক্যামেরা বসাবার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। ভালো ছিল না? কিন্তু আমার ছিল না, দয়া স্যার ছিল। আচ্ছা, হ্যাঁ, আর উনি আমাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন যাতে আমরা এখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে পারি। আরে বস, বস একটা বড় সূত্র হাতে এসেছে যেটা এই কেসটার সলভ করতে সাহায্য করবে। সেটা কখন বলবে? আরে বলছি তো। আরে তাহলে বলো তাড়াতাড়ি। আরে ভাই, নিঃশ্বাস তো নিতে দাও। তোমার মনে আছে ওই যে ভাঙা কাঁচের টুকরোটায় আমি প্লাস্টিক কেমিক্যাল পেয়েছিলাম? হ্যাঁ ডক্টর সালুকে, কি ওই কেমিক্যালটা? ওটা হচ্ছে গ্রাফিন, যেটা নকল চামড়া, আর্টিফিশিয়াল স্কিন বানানোর কাজে লাগে। আর্টিফিশিয়াল স্কিন, অস্থেটিক স্কিন, অস্থেটিক স্কিন, অস্থেটিক। দয়া, মনে আছে সৌরভ কি বলেছিল? যে খুনির হাতের ওপর ও অদ্ভুত কিছু দেখেছিল। অস্থেটিক স্কিন, অস্থেটিক আর্ম। তাহলে কি এই খুন কোনো রোবটের মাধ্যমে হয়েছে? মানে খুনির ওইভাবে সাহায্য চাওয়া এটা তো নয় যে এই খুনটা আনইনটেনশনালি হয়েছে, না চাইতে? না দয়া, অনিচ্ছাকৃত খুন এইভাবে হতে পারে না। আর রইল কথা রোবোটিক আর্মের। এই রোবোটিক আর্ম তো কারোর কথা মতোই চলতে পারে, তাই না? আচ্ছা সালুখে, এমন কোন লোক আছে যে এই রোবোটিক আর্ম বলো, অস্থেটিক আর্ম বলো বা রোবোটিক আর্ম বলো, এই সব কিছুর ব্যাপারে খুব ভালো রকম দখল আছে? হ্যাঁ আছে তো, ডক্টর জাসমিন। তাহলে দেখা করা যাক ওই ডক্টরের সঙ্গে। ডক্টর জাসমিন, আমরা এটা জানতে চাই যে যদি এই এরকম প্রস্থেটিক লাগানো হাত লাগানো হয়েছে, রোবোটিক আর্ম, তাহলে কি ওই হাত, ওই আর্ম অন্য কারোর ইনস্ট্রাকশনে কাজ করতে পারে? মানে নকল হাত লাগানো হয়েছে একে, কিন্তু এই হাত দিয়ে কি কাজ করাতে হবে তার কন্ট্রোল এর কাছে নেই, বিয়ের কাছে আছে, তাই তো? কারণ আমাদের সন্দেহ হচ্ছে যে খুন নিজের ইচ্ছায় করছে না, কেউ ওকে দিয়ে করাচ্ছে। স্যার, এটা শুনে যতটা কঠিন মনে হচ্ছে আসলে ততটা কঠিন নয়। হ্যালো, দামিনীকে একটু ভেতরে পাঠাও। হ্যাঁ, সেই রুগীটাই যার কাল টেস্ট হয়েছিল। রুগী? স্যার, দামিনীর ডান হাতটা ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনে কাটা পড়েছিল। হ্যাঁ স্যার, মেশিনে আমার হাত ঢুকে গিয়েছিল। তাই জন্য ওকে নকল হাত লাগিয়েছি, যার কন্ট্রোল মানুষের ব্রেনের দ্বারা হয়। একটা নকল হাত মানুষের মাথা দিয়ে কাজ করছে কি করে? স্যার, সায়েন্স খুব উন্নতি করেছে। আসলে এই ধরনের নকল হাত সায়েন্সের একটা খুব বড় আবিষ্কার। এটাতে এক ধরনের চিপ আছে, মানে সফটওয়্যার, যেটা ব্রেনের দ্বারা কন্ট্রোল করা হচ্ছে। মানে মানুষের ওঠা বসা যেমন ভাবে আসল হাত পা নাড়ানো যায়, সেইভাবেই এই নকল হাত পা নাড়ানো হয়, যেটা ব্রেন কন্ট্রোল করে। গ্রেট, বিজ্ঞান সত্যি অনেকটা এগিয়ে গেছে। সত্যি রোবোটিক আর্ম। বাই। ওরা ওখানে হাত করছে আর আমরা এখানে গাড়িতে বসে আছি। ফ্রেডি স্যার, এই বিশাল তো প্রীতির বাড়িতে যাচ্ছে।
বিশাল, তুমি টেনশন করো না, কেউ কিচ্ছু জানতে পারবে না। আমরা কোনো না কোনো উপায় ঠিক বের করব, ওকে? এ নাও, কফি খাও। বিশাল, প্রীতি, আরে ওকে? প্রীতি পালাও। বিশাল, না, বিশাল ছাড়ো। আমি স্বীকার করছি, আয়েশা আর ডক্টর আঙ্কেলকে খুন আমি করেছি স্যার। তুমি এখানে কি করছো? কি হলো? কি হচ্ছে এটা? আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার হাতে। কিছু প্রবলেম? কি হচ্ছে বলছো না কেন কিছু? ডাক্তারের কাছে নিয়ে যাবো? এটা কি করছো? এটা কি করছো? আয়েশা পালাও এখান থেকে, পালাও, আমি বলছি তোমাকে পালাও আয়েশা। ডক্টর পালিয়ে যাও এখান থেকে। কি করছো এগুলো? আমি কি করবো স্যার, আমার নিজের হাতের উপরে কোনো কন্ট্রোল নেই। কি তোমার হাত তোমার কন্ট্রোলে থাকে না? এর মানেটা কি? জানি না, হঠাৎ করে মাঝে মাঝে কি হয়ে যায়। সেই কারণে তুমি আয়েশাকে ওখান থেকে চলে যেতে বলেছিলে? হ্যাঁ স্যার, আমি আয়েশাকে ওখান থেকে পালাতে বলেছিলাম। আয়েশা পালাও এখান থেকে, পালাও। আর আমি অনেকবার চেষ্টা করেছিলাম যাতে আমি ডক্টর আঙ্কেলের কোনো ক্ষতি না করি। ডক্টর, পালাও এখান থেকে তুমি। একটা কথা বলো, কেন গিয়েছিলে তুমি ওই ক্যাফেতে? আমি ওখানে ডক্টর আঙ্কেলের কাছে আমার হাত ঠিক করাতে গেছিলাম, আর জুবেইন, প্রীতি আমাকে সাহায্য করছিল, কারণ আমি আমার বাড়িতে বলতে পারতাম না যে আয়েশাকে আমি নিজের হাতে খুন করে দিয়েছি স্যার। আমি জানি স্যার, আমার কথায় বিশ্বাস করাটা খুবই কঠিন, কিন্তু সত্যি এটাই, খুন আমি নয়, বরং আমার হাত করেছে। ডক্টর জাসমিন, বিশাল যা যা বলছে সেটা সত্যি? আমি বলতে চাইছি যে এটা কি সম্ভব যে একটা রোবোটিক আর্ম নিজে থেকেই ডেভেলপ করে আর সেই কারণেই তার মনে হয়েছে যে খুন করা যেতে পারে? চান্সেস কম স্যার, কিন্তু হ্যাঁ, হাতের ভেতরে লাগানো এই চিপকে কেউ যদি হ্যাক করে তাহলে হতে পারে। কি? প্রস্থেটিক হাতে লাগানো সফটওয়্যার হ্যাক করা যায়? হ্যাঁ দাদা, হ্যাক হতেই পারে, এটা পসিবল। যখন হ্যাকার এই নকল হাতের চিপ হ্যাক করে, তখন এই নকল হাতটা তার ব্রেন দ্বারা কন্ট্রোল হয় না যার শরীরে এটা লাগানো আছে, বরং এই নকল হাতটা কন্ট্রোল হয় হ্যাকারের ব্রেন দ্বারা। তার মানে কেউ একজন বিশালের এই রোবোটিক আর্মের সফটওয়্যারটা হ্যাক করেছিল আর তারপরে ওকে দিয়ে খুন করায়। স্যার, এর থেকে ভালো তো আমি এক হাতেই আমার সারাটা জীবন কাটিয়ে দিই। যে হাতটা অন্যদের জীবন কেড়ে নিচ্ছে, এরকম হাত আমার চাই না স্যার। বিশাল, একটা কথা বলো, তোমার এই হাত তোমাকে বলছে যে সেই কাউকে মারতে চায়, তখন তুমি কি ভাবো? তখন তোমার মনের অবস্থা কি হয়? কি চলে তোমার মাথার ভেতরে? স্যার, 2-3 মিনিট সময় লাগে। আমি পুরোপুরি ভাবে চেষ্টা করি আমার হাতকে কন্ট্রোলে আনার,
কিন্তু 2 মিনিট পর আমার হাতই জিতে যায় স্যার। চিন্তা করো না, এবার আমরা তোমার এই রোবোটিক আর্মের ভেতরে একটা ট্রান্সমিটার ফিট করব, আর যার থেকে আমরা জানতে পারবো যে ও কাউকে মারতে চায় বা হয়তো কারোর থেকে ইনফরমেশন পাচ্ছে যে তুমি গিয়ে খুন করো, সেটাও আমরা জানতে পারবো। আচ্ছা বিশাল, একটা কথা বলো, তোমার আসল হাত হারালে কি করে? স্যার আমি গত বছর ঘুরতে যাচ্ছিলাম, সেখানে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। ব্যাস। জীবনে আমাদের অনেকবার পরীক্ষা দিতে হয়। স্যার আমার পরীক্ষা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। যখন নকল হাত নিয়ে সারাটা জীবন কাটাবো ভেবে নিলাম, তখন এই হাতটাই আমার জীবন শেষ করে দিচ্ছে স্যার। বিশাল, আমরা তোমাকে কথা দিচ্ছি, না তো তোমার একটা হাত দিয়ে জীবন কাটাতে হবে, আর না তো ওই আসল অপরাধী স্বাধীনভাবে ঘুরতে পারবে। বিশাল, অপরাধী প্রথমে বিশালকে দিয়ে আয়েশাকে খুন করায়। আয়েশা, যাকে বিশাল খুব ভালোবাসতো, এরপরে খুন করায় ডক্টর যশবন্তকে, যে বিশালকে সাহায্য করত। এরপরে প্রাণ নিতে চেষ্টা করে প্রীতির, যে বিশালের বন্ধু ছিল। এরা প্রত্যেকেই হলো বিশালের শুভাকাঙ্ক্ষী, আর এরা প্রত্যেকে বিশালের আপনজন। সবাই বিশালের খুব কাছের মানুষ। তাহলে এই অপরাধী কে হতে পারে? কে সেই অপরাধী? এও তো কোনো কাছের মানুষ হতে পারে, বিশালের কোনো আপনজন। পঙ্কজ, বিশালের অ্যাক্সিডেন্টের পুরো ডিটেল আমার চাই, A to Z। হ্যালো স্যার, আমি যশপাল। কম্পিউটার এক্সপার্ট? ইয়েস স্যার। কম্পিউটার হ্যাক করতে পারো? যত বড়ই কম্পিউটার হোক বা সার্ভার, এক তড়িতে হ্যাক করতে পারি। রোবোটিক আর্মের সিস্টেম হ্যাক করতে হবে, পারবে? নিশ্চয়ই স্যার, পারবো। এতে সবকিছু পেয়ে যাবে। হয়ে যাবে স্যার। আর এটার জন্য আমি ট্রেস রাউটিং এর ইউজ করব। সেটা আবার কি? হ্যাঁ স্যার, এই টেকনোলজিটার সাহায্যে বিশালের আশেপাশে প্রত্যেকটা কম্পিউটারকে আমি দেখতে পাবো। মূলত মেশিনের মধ্যে যে হোস্ট নেম আর অ্যাড্রেস থাকে সেটাকেই হ্যাক করতে হয়। আচ্ছা। আর ট্রেস রাউটিং এর সাহায্যে আমরা শহরের যে কোনো জায়গায় বসে থাকা যে কোনো হ্যাকারকে খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। ফ্যান্টাস্টিক। আর যে বিশালের রোবোটিক আর্মের সিস্টেম হ্যাক করেছে, এবার আমরা ওর সিস্টেমকে হ্যাক করব। এই দেখুন স্যার, এই সময় বিশালের আশেপাশে এই সবকটা কম্পিউটার অ্যাক্টিভ রয়েছে, আর এর মধ্যে হয়তো কোনো একটাই ওই হ্যাকারের। শুধু একবার জানতে পেরে যাই ওই কম্পিউটারটা কোনটা, তাহলেই কাজটা সহজ হয়ে যাবে। যশপাল, তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় কম। বিশাল আজকে আমাকে বাড়িতে কেন ডাকলো? আঙ্কেল আন্টিও নেই, জানি না কি ব্যাপার। বিশাল, বিশাল। প্রীতি, তুমি জানো যে আমি তোমাকে মারার চেষ্টা করেছি, তবুও তুমি আমার কাছেই এলে। বিশাল, তুমি তো আমাকে ফোন করে এখানে ডাকলে। আমি? হ্যাঁ। আমি কখন ডেকেছি? তুমি নো। পালাও প্রীতি। বিশাল, বিশাল পালাও এখান থেকে। বিশাল প্লিজ, বিশাল, বিশাল প্লিজ। ইয়েস স্যার, ওই হ্যাকারের লোকেশন পেয়ে গেছি।
স্যার আপনি এখানে কি করছেন? বিশাল প্লিজ অনেক হয়েছে হ্যাকিং। আবার এসে গেলেন আপনারা। এবার এটা তো না বলবেন না যে ওকে আপনারা ধরতে এসেছেন। আগে না, আমরা বিশালকে ধরতে আসিনি, খুনিকে ধরতে এসেছি, যে এই মুহূর্তে এখানে উপস্থিত। খুনি এখানে? কি বলছেন আপনি? আপনি আপনার মিথ্যে অভিযোগ কার ওপর লাগাবেন? মননবাবু, গত বছর একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল খান্ডালাতে। 3 জন ছিল ওই গাড়িতে। 22 বছরের ছেলে বিশাল, 15 বছরের ছেলে সন্দীপ, আর 9 বছরের ছোট বাচ্চা সোনিয়া। গাড়ি বিশাল চালাচ্ছিল। গাড়ির অ্যাক্সিডেন্ট খুব সাংঘাতিক হয়েছিল। বাচ্চা মেয়ে সোনিয়া স্পট ডেড হয়ে গেছিল। আর সন্দীপ প্যারালাইজড হয়ে গেছিল। ও এখনো চলতে পারে না। এসব আপনি কি করে জানলেন আঙ্কেল? ওই অ্যাক্সিডেন্টে সব থেকে কম আঘাত লেগেছে বিশালের, তবে যে আঘাতটা লেগেছে সেটাও কম নয়। বিশালের নিজের হাতটা হারাতে হয়েছে। আর তাছাড়া বিশাল আপনার সৎ ছেলে, তাই না? স্যার, বিশাল আমার কাছে নিজের সন্তানের মতোই। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি বিশালকে আমার সৎ ছেলে বলবেন না। আই এম সরি মদন বাবু, যদি সব বাবা আপনার মতন ভাবতো তাহলে তো ভালোই হতো। যদি রায়মা দেবী এভাবে ভাবতেন। কি রায়মা দেবী? আচ্ছা, আপনার মনে অনেক রাগ জমে আছে, তাই না বিশালের জন্য? কারণ বিশালের জন্য আপনি আপনার নিজের মেয়েকে হারিয়েছেন, আর আপনার নিজের ছেলে সারা জীবন চলাফেরা করতে পারবে না। আপনি কি বলতে চাইছেন? আমরা কি বলতে চাইছি ওটা এক্ষুনি জেনে যাবেন। পঙ্কজ, সরি আন্টি, কিন্তু আমি ওদের সবকিছু বলে দিয়েছি যে আপনার বলার জন্যই আমি এসব করেছি। আমি ওই সফটওয়্যারগুলোকে হ্যাক করেছিলাম, আর আমি সব জায়গার সিসিটিভিগুলোকে হ্যাক করে বন্ধ করে দিয়েছিলাম। বিশালের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর গার্লফ্রেন্ডকে মেরেছিলাম। তারপরে ওই ডক্টরকে, যে বিশালকে হেল্প করত, তারপর প্রীতির উপরে আক্রমণ। এসব করার জন্য আন্টি আমাকে অনেকগুলো টাকা দিয়েছিলেন। তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, সত্যিটা যখন আপনাদের সামনে এসেই গেছে, তখন আমি আপনাদের সবাইকে এটাও বলছি যে আমি তোমাকে মারার পর ওকেও মারতে চেয়েছিলাম। কারণ যেভাবে আমার আপনজনেরা কষ্ট পেয়েছে, আমিও চেয়েছিলাম বিশাল সেই কষ্টই পাক, ততটা যন্ত্রণা ওরও হোক। ওটা অ্যাক্সিডেন্ট ছিল, একটা ভুল। ভুল? তোমার একটা ভুলের জন্য আমার সারা জীবন অন্ধকার হয়ে গেছে। তুমি রাশ ড্রাইভিং করেছিলে, আর শাস্তি কারা পেল? আমি আর আমার সন্তানেরা। মা, আমি তোমাকে শুধু নিজের মা নয়, ভগবান ভেবেছিলাম। যদি আমাকে শাস্তি দিই তুমি শান্তি পেতে, তাহলে আমাকে অন্তত একবার বলতে পারতে। হাসি মুখে আমি জীবন দিয়ে দিতাম। আমি তোমার জীবনটা চাইনি, আমি তো তোমাকে বাঁচিয়ে রেখে কষ্ট দিতে চেয়েছিলাম। আর আপনারা সবাই আমাকে দোষ দিতে পারেন না, কারণ আমি যা করেছি সেটা আমার মায়ের মমতার জন্য করেছি। রায়মা দেবী, মা শব্দের অর্থ আপনি জানেন না, সেজন্যই আপনি এত বড় অপরাধ করেছেন। আরে মা তো সেই হয় যে শুধু নিজের নয়, অন্যের সন্তানকেও স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। বিশাল হয়তো আপনার গর্ভের সন্তান নয়, কিন্তু মা বলে তো ও ডাকতো। ও আপনাদের পরিবারেরই একটা অংশ। কোনো মাই তার ছেলের ওপর এইভাবে প্রতিশোধ নিতে পারে না।
হ্যাঁ, সেটাও এত ঘৃণ্য। দুটো লোকের প্রাণ নিয়েছেন। না রায়মা দেবী, আপনি বড় ভুল করেছেন, বিশাল ভুল করেছেন। আদালত আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে আপনার। এটা নিন না। আরে দেখুন না, দেখুন না, দেখুন না, একটু ধরে দেখুন না, অনেক ডিসকাউন্ট পাবেন। অর্ধেক দামে দিয়ে দেবো আমি। না না, চাই না। আরে একবার দেখুন না, অনেক ভালো কোয়ালিটির এটা। আরে ভাই, একবার আরে বললাম না, দেখুন না, চাই না। দেখুন না, কোয়ালিটি দেখুন না। আরে শুনুন না ম্যাডাম, দেখুন না, আরে কোয়ালিটিটা দেখুন। ম্যাডাম কিনুন না, ভালো কোয়ালিটির এগুলো, খুব ভালো কোয়ালিটির ম্যাডাম। আরে কেন বিরক্ত করছো ভাই? একবার তো বললাম চাই না। ও দাদা, এই ম্যাডামের মনে হয় কিছু একটা হয়েছে। আরে কিচ্ছু হয়নি ওর। আরে দেখুন না, ঘুমোচ্ছে। ওনার ঘাট থেকে রক্ত বেরোচ্ছে। কি? হ্যাঁ, দেখুন ওনার রক্তে ভেসে যাচ্ছে। ওই দেখুন, দেখুন, ওই যে সুচি। অনেক রক্ত বেরিয়েছে, মনে হচ্ছে গুলি অনেকক্ষণ আগে চলেছে। এসব কি করে হলো মিস্টার আশুতোষ? আচ্ছা, আর এনার নাম কি? ইনি আমার স্ত্রী সুচি। মানে বলতে চাইছি আমার এক্স ওয়াইফ সুচি। এক্স ওয়াইফ? এসব কি করে হলো? জানি না স্যার, আমি কিছু জানতেই পারিনি। কিচ্ছু জানো না? তোমার এক্স ওয়াইফ তোমার পাশের সিটে বসেছিল, গুলি চললো, তুমি কিচ্ছু জানো না? এটা কি করে সম্ভব? আমার হাজবেন্ড কখনো মিথ্যে বলেন না। উনি যখন বলছেন উনি জানেন না, আই এম শিওর যে উনি কিছু জানেন না। আপনি আমি মিহিকা, ওনার প্রেজেন্ট ওয়াইফ। মিস্টার আশুতোষ, যখন সুচির গুলি লাগে আর পিছনের কাঁচটা ভেঙে যায় তখন নিশ্চয়ই শব্দ হয়েছিল, আর আপনি আমাদের বলছেন আপনি কিছুই জানেন না। আসলে গাড়ির মধ্যে খুব জোরে মিউজিক সিস্টেম বাজছিল আর সুচি ঘুমিয়েছিল। আমি কিচ্ছু বুঝতে পারিনি। ওই লোকটা কিছু জিনিস বিক্রি করতে এসেছিল। ও যখন আমাকে বললো তখন আমি বুঝতে পারলাম কি সুচি। গাড়িতে মিউজিক চলছিল আর সুচি ঘুমিয়ে পড়েছিল। অদ্ভুত, প্রায়শই লোকেদের ঘুম একটু আওয়াজেই ভেঙে যায়, আর এত লাউড মিউজিকে সুচি ঘুমোচ্ছিল। স্যার, আপনাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে আপনারা আমাকেই সন্দেহ করছেন। স্যার, আমি এটা কেন করব? সুচি আর আমার ডিভোর্স নিশ্চয়ই হয়েছিল, কিন্তু আমরা ভালো বন্ধু ছিলাম আর আমাদের যোগাযোগও ছিল। আপনি দীনেশকে জিজ্ঞাসা করে নিন। দীনেশ? স্যার, আমি সুচির ভাই। ও ঠিকই বলছে স্যার, ডিভোর্সের পরেও ওর আর সুচির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কখনো কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, তো আপনারা কোথায় যাচ্ছিলেন বলুন তো? আমাদের মেয়ে রুহি বোর্ডিং স্কুল থেকে ফিরছিল। তাহলে এই সুচি কি গাড়িতে ওঠার পরেই ঘুমিয়ে পড়ে নাকি পরে? স্যার, ব্যাপারটা হলো আমাদের মধ্যে একটু আগে ঝগড়া হয়েছিল। আশুতোষ, রুহি স্কুল খুব ভালো, এই স্কুল চেঞ্জ করার কোনো দরকারই নেই। সুচি, এই স্কুলটার টাকা পয়সা খুব বেশি, আমি এর ফিসটা জোগাড় করতে পারবো না। কিন্তু আমি করতে পারি, আর আমি আমার মেয়ের এডুকেশনে কোনো কম্প্রোমাইজ করব সুচি, না। আমি তোমার থেকে টাকা নিতে পারবো না। কেন? ও, তোমার মেয়ে লিগো চলে আসে তাই না, যে আমি তোমার থেকে বেশি ইনকাম করি? জানো, আমাদের ডিভোর্সের কারণ এটাই, যে একটা মেয়ে একটা ছেলের থেকে বেশি ইনকাম করে। সাফল্যটা মনের ব্যাপার, এটা স্বামী স্ত্রী প্রতিযোগিতা নয়। তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, না এই ব্যাপারে কোনো কথা বলতে চাই। রুহি এই স্কুলেই থাকবে। তারপর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। আমার মনে হয়েছিল ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এই যখন ঝগড়া হচ্ছিল তখন গাড়ি কোথায় ছিল, মানে কোন এলাকায়? স্যার, লিংক রোডের সিগন্যালে।
কেপি থিয়েটারের পাশেই। আর তারপর কোন রাস্তায় গেছিলেন আপনারা? সেখান থেকে স্যার আমি লেফট নিলাম, ওই সামনে ফ্লাইওভারটা আর দেখে। সোজা এখানে চলে এসেছেন? হ্যাঁ স্যার। তার মানে প্রায় 2 কিলোমিটার এই গাড়িটা চলেছে। তার মানে 2 কিলোমিটারের মধ্যেই কোথাও গুলি চলেছে সূচির উপরে। পঙ্কজ, একটা কাজ করো তো, কেপি থিয়েটার থেকে এইখানে 2 কিলোমিটার অবধি চেক করে দেখো তো, যদি কোথাও কিছু প্রমাণ পাওয়া যায়, মানে কোথাও কাঁচের টুকরো পড়েছে কিনা দেখে নিও, ঠিক আছে? আর হেঁটে যেও। 2 কিলোমিটার স্যার? হেঁটে যাও। গুলিটা অদ্ভুত অ্যাঙ্গেল থেকে লেগেছে, এই নিচে, মানে গুলিটা উপর থেকে নিচে এসেছে, মানে যে গুলি চালিয়েছে তার হাত উঁচু করতে হয়েছে ফায়ার করার সময়। খোলা রাস্তায় কেউ গুলি মেরেছে আর কেউ দেখেনি? হতে পারে খুনি একটু দূরে ছিল।